ইতিহাসের সাক্ষী। 1973 সালের জুন মাস প্যারিস এয়ার শোতে মুখোমুখি হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং কয়েকটি পশ্চিমা দেশ। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বিমান নির্মাণ নিয়ে চলছে প্রতিযোগিতা। আজকের ইতিহাসের সাক্ষী অনুষ্ঠানে শুনবেন সেই কাহিনী। পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। The Paris Air Show. Le Bourget is the biggest international display in the world. প্যারিসের লে বুর্জে এয়ার শো সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমান প্রদর্শনী। বিমান নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি করায়ত্ত যেসব দেশের আমেরিকান, সোভিয়েত, রুশ, পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশ, তারা সবাই এখানে হাজির তাদের নিজ নিজ বিমান নিয়ে। উদ্দেশ্য সামরিক এবং বেসামরিক ক্রেতাদের কাছে বিমান বিক্রি করা। 1973 সালের প্যারিস এয়ার শোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল দুটি যাত্রীবাহী জেট বিমান। দুটি বিমানই শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উঠতে পারত। এর মধ্যে একটি হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্সের যৌথভাবে তৈরি কনকর্ড, আর এর প্রতিদ্বন্দ্বী যে বিমানটি পশ্চিমা সংবাদ মাধ্যম তাকে ডাকত কনকর্ডস্কি নামে। সোভিয়েত রাশিয়ার তৈরি এই বিমানটির আসল নাম ছিল টুপোলেভ Tu-144। On this takeoff on Saturday afternoon, Concorde would be followed as usual 9 minutes later by the Tu-144. প্যারিস এয়ার শোতে সেদিন উপস্থিত ছিল 3 লক্ষ দর্শক। তাদেরই একজন ছিলেন ব্রিটিশ টেস্ট পাইলট জন ফার্লে। তিনি সেদিন নিজের বিমান ওড়ানো শেষ করে আকাশে অন্য বিমানের খেলা দেখছিলেন। আর ঠিক তখনই Tu-144 এ শুরু হলো দুর্যোগ। It climbed steeply before suddenly বিমানটি খাড়া আকাশে উঠে যাচ্ছিল। এরপর হঠাৎ করেই বিমানটির নাক নেমে গেল একেবারে নিচের দিকে। যারা বিমান চালাতে পারেন তারা জানেন এমনটি হওয়ার কথা নয়। Tu-144 কে নিচে নামতে দেখে আমার মুখ দিয়ে উহ করে একটা শব্দ বের হয়ে এলো। বিমানটি হঠাৎ নিচের দিকে পড়ে যেতে শুরু করল। আপনি যদি এয়ার শো ডিসপ্লে পাইলট হন তাহলে এই পর্যায়ে এসে আপনি বুঝতে পারতেন যে বিমানটিতে গুরুতর কোনো সমস্যা দেখা দিয়েছে। Some seconds later, on the other side of the airfield, she was diving and about to crash. It tore itself to pieces and exploded. কয়েক সেকেন্ড পর বিমানবন্দরের উল্টো দিকে Tu-144 বিধ্বস্ত হয়। আকাশে থাকতেই বিমানটি বিস্ফোরিত হয়, টুকরো টুকরো হয়ে যায় এবং বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে। লে বুর্জে বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে একটি গ্রামের উপর বিমানের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে। এই ঘটনায় বিমানের 6 জন ক্রু সবাই নিহত হয়। যে গ্রামের উপর বিমানটি বিধ্বস্ত হয় সেখানকার 8 জন বাসিন্দাও প্রাণ হারায়, যার মধ্যে ছিল 3টি শিশু। এই বিয়োগান্ত ঘটনার মধ্য দিয়েই সেদিন কনকর্ড এবং Tu-144 এর মধ্যে প্রতিযোগিতার অবসান ঘটেছিল। Paris 1973, what we were faced with, we being the audience, আমরা যারা 1973 সালের প্যারিস এয়ার শোর দর্শক ছিলাম, আমাদের সামনে ছিল দুটি সুপারসনিক যাত্রীবাহী বিমানের মধ্যে লড়াই। দুটি কোম্পানি বিমানগুলো বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে এসেছিল। তারা যেমন ভূমিতে প্রতিযোগিতায় নেমেছিল, তেমনি আকাশেও তারা একে অন্যকে টেক্কা মারতে চাইছিল। তারা দেখাতে চাইছিল যে ওই প্রদর্শনীতে কে সবচাইতে ভালো শো দেখাতে পারে। শব্দের চেয়ে দ্রুত গতির যাত্রীবাহী বিমান নির্মাণের প্রতিযোগিতা চলছিল প্রায় 2 দশক ধরে। মনে করা হতো এই প্রতিযোগিতায় যে জিতবে পুরো আকাশ থাকবে তার হাতের মুঠোয়। every aircraft designer worth his salt wanted to make something that would go faster than the last. প্রত্যেক ভালো এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারই চায় সে এমন এক বিমান তৈরি করবে যা গতির দিক থেকে অন্য বিমানকে হার মানাতে পারবে। সুতরাং শব্দের চাইতেও দ্রুত গতির বিমান তৈরি করতে পারলে তা হবে এক অনন্য ঘটনা, নয় কি? তাহলে ইউরোপ থেকে আমেরিকায় যাত্রার সময়ও অর্ধেক হয়ে যাবে। এই প্রতিযোগিতায় সোভিয়েত রুশরাই কিন্তু বিজয়ী হয়। তাদের বিমানের প্রোটোটাইপ মডেল তারা অ্যাংলো ফরাসিদের চেয়েও আগে আকাশে ওড়াতে সক্ষম হয়। The Russians actually flew first in December 1968 and রুশরা প্রথমবার তাদের বিমানকে আকাশে ওড়ায় 1968 সালের ডিসেম্বর মাসে। অন্যদিকে কনকর্ড টিম এই কাজ করে 1969 সালের মার্চ মাসে। সোভিয়েত খবরে দেখানো হচ্ছে কিভাবে প্রথমবারের মতো Tu-144 আকাশে উঠছে। ওই সময়টিতে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বের মধ্যে শীতল যুদ্ধ ছিল তুঙ্গে। লৌহ জবনিকার বাইরে ব্রিটেনের জোর গুজব ছিল যে কনকর্ডের নকশা চুরি করার জন্য রুশ গুপ্তচরদের লেলিয়ে দেওয়া হয়েছে এবং চুরি করা তথ্য দিয়ে তারা Tu-144 বিমানটি তৈরি করেছে। যেমন বিবিসির এই সাংবাদিক প্রথমবারের মতো Tu-144 বিমান দেখার পর কনকর্ডের সাথে তার মিল খুঁজে পান।
It's remarkably like Concorde to look at, with exactly the same delta-shaped wings. দেখতে কনকর্ডের সাথে এর দারুণ মিল রয়েছে। একই ধরনের ডেল্টা আকারের পাখা, এর তীক্ষ্ণ নাকটি এখানে খাড়া রয়েছে। তবে সোভিয়েত রুশের একজন টেকনিশিয়ান আমাকে জানিয়েছেন যে কনকর্ডের মতো TU-144 বিমানের নাকও সামনের দিকে ঝুলে থাকে। It got the nickname of Konkordsky because the press were looking for some similarities. বিমানটির কনকর্ডস্কি নাম দেয়া হয়েছিল কারণ সাংবাদিকরা TU-144 এর সাথে কনকর্ডের ভীষণ মিল খুঁজে পেয়েছিল। সেই একই রকমের তীক্ষ্ণ নাক। তবে আমি বলবো কারিগরি দিক থেকে এই মিল কোনো বড় ব্যাপার নয়, কিন্তু লোকে বলতে থাকে এই মিল হয়েছে কারণ তারা নকশা চুরি করেছে, আর নকশা চুরি মানে হলো আমাদের কোম্পানিতে নিশ্চয়ই সোভিয়েত স্পাই রয়েছে। তবে আমার মনে হয় এই সন্দেহ সত্যি ছিল না। পশ্চিমী দুনিয়ায় TU-144 কে খুব কাছে থেকে হাতে গোনা যে কজন লোক খুঁটিয়ে দেখতে পেরেছিলেন, জন ফার্লে ছিলেন তাদের মধ্যে একজন। দুর্ঘটনার 1 বছর আগেই 1972 সালে হ্যানোভার এয়ার শোতে তিনি প্রথম বিমানটিকে সামনাসামনি দেখেন। I went along and saw this Russian airliner standing there, and so I naturally walked around and had a look. আমি সেখানে গিয়ে দেখলাম বিমানটি দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরে ফিরে বিমানটিকে দেখলাম। এমন সময় আমার দিকে এক ভদ্রলোক এগিয়ে এলেন। তিনি নিখুঁত ইংরেজিতে কথা বলছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন আমি বিমানটিকে দেখতে চাই কিনা। সে ছিল তুপোলেভের টেস্ট পাইলট। আমিও তাকে বললাম যে আমি একজন টেস্ট পাইলট। তিনি আমাকে পুরো বিমানটি ঘুরিয়ে দেখালেন। এরপর বেশ কয়েকদিন ধরে আমরা কথা বলি। সে তাদের বিমান দেখায়, আমি আমাদের বিমান দেখাই। আমাদের সময়টাও ভালোই কেটেছিল। টুপোলেভ বিমানের সেই টেস্ট পাইলটের নাম ছিল ভ্যালেরি মলচানভ। রুশ নিউজ রিলগুলোতে তাকে দেখা যেত বিমানের ককপিটে। As it turned out, Valery Molchanov was also in the aeroplane when it crashed at Paris. পরে জানা গেল যে প্যারিসে দুর্ঘটনায় পড়া রুশ বিমানটির ককপিটেও ছিলেন ভ্যালেরি মলচানভ। হ্যানোভার এয়ার শোর পর আমাদের মধ্যে আর দেখাও হয়নি। এটা আমরা আশাও করতাম না, কারণ শীতল যুদ্ধের মধ্যে একজন রুশ টেস্ট পাইলট ব্রিটিশ এয়ারক্রাফট কোম্পানির একজন কর্মকর্তার সাথে চিঠি চালাচালি করবে এটা কেউ কল্পনাই করতে পারত না। I saw my first airshow accident in 51 and I have seen 10 airplanes flying. আমি এয়ার শোতে প্রথম বিমান দুর্ঘটনা দেখি 1951 সালে। এরপর আরো 10টি বিমান আমি বিধ্বস্ত হতে দেখেছি। ফলে দুঃখ লাগলেও এই দুর্ঘটনার কোনো প্রভাব আমার উপরে পড়েনি। কথাটা নির্মম শোনায়, কিন্তু আমরা যারা টেস্ট পাইলট তারা জানি যে এই পেশায় এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। তাহলে টুপোলেভ TU-144 বিধ্বস্ত হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? জন ফার্লে কি মনে করেন? There were so many rumors as to what happened. The one that was officially put out by the Russians. এই দুর্ঘটনার কারণ সম্পর্কে বাজারে অনেক গুজব ছিল। সরকারিভাবে রুশরা যে ব্যাখ্যা দিয়েছিল ফরাসিরা তাকে সমর্থন করেছিল, কিন্তু কেউ সেটা বিশ্বাস করেনি। তাদের ব্যাখ্যায় বলা হয়েছিল এয়ার শোতে ছবি তোলার জন্য তুপোলেভের ককপিটে একজন ফটোগ্রাফার ছিল। সে হঠাৎ করে পিছলে সামনের দিকে পড়ে যায়। তার ধাক্কাতেই বিমানটির নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। রুশরা এই ব্যাখ্যাটা তৈরি করছিল কারণ এতে প্রমাণ করা যেত যে বিমানের মেশিনে কোনো সমস্যার জন্য এই দুর্ঘটনা ঘটেনি। তবে জন ফার্লে মনে করেন ওই বিমান দুর্ঘটনায় ফরাসি গোয়েন্দাদের একটা ভূমিকা থাকতে পারে। The French, who had complete control over the air show, would have wanted to get as much intelligence. এই এয়ার শোর নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের হাতে। তারা TU-144 সম্পর্কে যতটা সম্ভব তথ্য জানতে চাইছিল। আমরা পরে জানতে পারি যে টুপোলেভ বিমানটি যখন আকাশে ওড়ে তখন ঠিক তার কয়েক হাজার ফুট ওপর দিয়ে ঘোরাফেরা করছিল একটি ফরাসি গোয়েন্দা মিরাজ বিমান। তার একটি বিশেষ লক্ষ্য ছিল TU-144 এর ম্যানুভারিং কৌশলগুলো রেকর্ড করে রাখা। The TU-144 guys certainly would not have known that this aeroplane was over the top of them. TU-144 এর পাইলটরা সম্ভবত বুঝতেই পারেননি যে তাদের মাথার উপর আরেকটি বিমান উঠছিল। আমার মনে হয় দুর্ঘটনার জন্য এটাই ছিল মূল কারণ। সম্ভবত গোয়েন্দা বিমানটি টুপোলেভের পাইলটদের নজরে আসার পর সেক্ষেত্রে পাইলটরা সাধারণত যা করেন টুপোলেভের পাইলটরা ঠিক তাই করেছিলেন। তখন তারা উপরে ওঠা বন্ধ করে দেন এবং অন্য বিমানটির তলা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। গোয়েন্দা বিমানটি আমি নিজের চোখে দেখিনি, কিন্তু সে সময় সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই সেটি দেখেছেন। এই বিমান দুর্ঘটনার পর সোভিয়েত ইউনিয়নের ভেতর থেকে টুপোলেভ TU-144 সম্পর্কে আর কিছু শোনা যায়নি। 1990-এর দশকে
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যৌথ গবেষণার অংশ হিসেবে এটি আরেকবার আকাশে উড়েছিল, কিন্তু যাত্রীবাহী বিমান হিসেবে এর ব্যবহার 1978 সালেই বন্ধ করে দেওয়া হয়েছিল।